This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত জিয়ে রাখলো নবান্ন। বড় খবর আজকের, 2 WBCS সহ 4 জন অফিসারকে সাসপেন্ড। কিন্তু কমিশনের নির্দেশের পরও এফআইআর করলো না রাজ্য সরকার। শুধুমাত্র চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানিয়েছে নবান্ন। বড় খবর আজকের নিঃসন্দেহে। আজকের দ্বিতীয় ব্রেকিং, তৃণমূল শাসিত বাংলার মাটিতেই আক্রান্ত বাঙালি। বাংলায় কথা বলায় খাস কলকাতায় বাঙালি পড়ুয়াদের মার। বাংলাদেশি তকমা দিয়ে সিইউএ ছাত্রদের মার। কাঠগড়ায় শিয়ালদা উড়ালপুলের নিচে দোকানদাররা। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। আজকে তৃতীয় ব্রেকিং, কাল থেকে শুরু হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো পরিষেবা। সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে মেট্রো। উদ্বোধনের দিন থেকেই শুরু যাত্রী পরিষেবা। প্রধানমন্ত্রীর হাতে জুড়ছে এসপ্ল্যানেড শিয়ালদা। বড় খবর। 4 নম্বর ব্রেকিং, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে জুড়ছে বেলেঘাটা। বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। মোদির সফরে খুলবে 3 রুটের মেট্রো। আজকের 5 নম্বর ব্রেকিং, দমদমে সবার আগেই তৃণমূলকে দাওয়াই মোদির। তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। এক্স মাধ্যমে লেখেন নরেন্দ্র মোদী। তার বার্তা, বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে, তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। কালকে সবার জন্য মুখিয়ে বার্তা নরেন্দ্র মোদীর। নজর থাকবে আমাদের। 6 নম্বর ব্রেকিং, এসএসসি মামলায় ফের রাজ্যকে তিরস্কার সুপ্রিম কোর্টের। এখনো অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন, পছন্দের প্রার্থীদের সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা লজ্জাজনক, সত্যি শকিং। কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সাফ বলা হয়েছে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। রাজ্যকে ফের বললেন বিচারপতি সঞ্জয় কুমার। অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। 7 নম্বর ব্রেকিং, আদালতে ধাক্কা খেয়েছে পুলিশ। নওশাদ সিদ্দিকী সহ 95 জনের জামিন। ধোপেই টিকল না পুলিশের যুক্তি। 8 নম্বর ব্রেকিং, সরকার বদল হলে কি হবে জানেন মুখ্যমন্ত্রী। খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় পার্থদের মতন অবস্থা হবে অনেকের। তৃণমূলের আরো অনেকে গারদে যাবে, আক্রমণ শুভেন্দু অধিকারীর। 9 নম্বর ব্রেকিং, বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গণধর্ষণের অভিযোগ। কেরলের শপিং মলে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার। 10 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের, ভারত পাকিস্তান 2 দলের সিরিজ হবে না। তবে তৃতীয় কোনো দেশে পাকিস্তানের সঙ্গে খেলায় আপত্তি নেই, সাফ জানিয়ে দিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রক। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কোনটা সাসপেন্ড করবে, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন? ইলেকশন কমিশনের একটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তা করে দেখাতে পারল না তার সরকার। নির্বাচন কমিশনের চাপে শেষ পর্যন্ত বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরওকে সাসপেন্ড করতেই হলো রাজ্য সরকারকে। তবে কমিশনের নির্দেশ সত্ত্বেও ওই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এফআইআর হয়েছে শুধু অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। দেখুন, আমি ঠোঁটকাটা টেরা বেঁকা কথা বলাই আমার অভ্যাস, মাঝে মাঝেই টেরা বেঁকা কথা বলতে হয়। আজকে কেন বলুন তো প্রথমেই এই একটু টেরা কথায় শুরু করলাম। রাজ্যের অ্যাপ্রোচটা ঠিক কেমন? মুখ্যমন্ত্রী বলেছিলেন
কোনো অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, তিনি নিতে দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত কার্যক্ষেত্রে বাস্তবে 4 অফিসারকেই সাসপেন্ড হতে হলো এবং সাসপেন্ড করতে বাধ্য হয়েছে সরকার। বিরোধী দলনেতার কথাই তাহলে ফলে গেল, যেটা শোনাচ্ছিলাম একটু আগে আপনাদের। এরপর 4 অফিসারের বিরুদ্ধে এফআইআরও করতে হবে নাকি? মানে কিছুটা তো রাজ্য সরকারকে ঝুঁকতে হলো। আংলো তবু মচকালো না, এইভাবে বলা যায়। কিন্তু এর পরের স্টেপটা কি হবে? চাপ কি জিয়ে রাখবে রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন? মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছিলেন যে এখন ভোট নেই, তাই ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা বা এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কিন্তু দেখুন, যদি আজকেই প্রমাণ হয়ে গেল যে কাদের কথায় সাসপেন্ড করতে হলো, জাতীয় নির্বাচন কমিশনের কথায় সাসপেন্ড করতে হলো, তাহলে নির্বাচনের এত আগে 10 মাস আগে 9-10 মাস আগে যে রাজ্য যে যুক্তিটা পেশ করছিল জাতীয় নির্বাচন কমিশনের, যদি কোনো অভিযুক্ত অফিসারকে সরানোর বা সাসপেন্ড করার এখতিয়ার না থাকে, তাহলে রাজ্য সরকার কেন তাদের সরালো? অর্থাৎ রাজ্য তাদের যুক্তিতেই জড়িয়ে গেল, তৃণমূল তাদের যুক্তিতেই জড়িয়ে গেল। কিন্তু সেই কমিশনের নির্দেশ মানতে হলো, যেটা বারবার বলছি। কমিশনের এখতিয়ার না থাকলে কোর্টে যেতে পারত রাজ্য সরকার, সেটা তো করেনি। অন্তত অ্যাজ অফ নাও, যখন আমি খবরটা আপনাদের সামনে পরিবেশন করছি, তার মানে কমিশনের শাস্তি দেওয়ার বা শাস্তি সাজেস্ট করার এখতিয়ার আছে। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতারা ভুল বোঝাচ্ছিলেন এতদিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী, যিনি নিয়মিতভাবে নির্বাচন কমিশন কভার করেন। শ্রাবন্তী, প্রথমেই বলবো, এরপর পরের স্টেপটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি হতে চলেছে? দেখো, সম্পূর্ণ যে নির্দেশ মানা হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ এখনো পর্যন্ত এফআইআর হয়নি। সেক্ষেত্রে কমিশন যখন সরাসরি মুখ্য সচিবকে তলব করেছিল এবং তার কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল, সূত্র মারফত যেটুকুনি আমরা জানতে পারছিলাম যে আর কোনো কথাই শোনা হয়নি। যেরকমটা নির্দেশ দেওয়া হয়েছিল হুবহু তার পালন করার কথাই বলা হয়েছিল এবং সেখানে কমিশনের যুক্তি ছিল যে এসআইআর করার আগে সারা দেশে যদি এই বার্তা যায় যে কমিশন অনেকটা নরম, তাহলে এই ধরনের পদক্ষেপ কিন্তু হবে। ফলে গোটা যে তালিকা সেটা নির্ভুলভাবে প্রকাশ করা সম্ভব হবে না। আজকে দেখা যাচ্ছে যে 7 দিন পরে যখন কমিশনের কাছে উত্তর পাঠানো হচ্ছে, তখনও কিন্তু এফআইআর করা হয়নি। এক্ষেত্রে একটা যুক্তি রয়েছে রাজ্য সরকারের বক্তব্য যে তদন্ত না করে, অভ্যন্তরীণ তদন্ত না করে এফআইআর কেন, তারা সেই যুক্তি সাজাতে পারে। যদিও কমিশন সূত্রে খবর যে কমিশন এটা ভালোভাবে নাও নিতে পারে, ফলে নতুন করে নির্দেশিকা দিতে পারে অথবা সরাসরি মুখ্য সচিবকেও এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে কমিশন। দেখো শ্রাবন্তী, আমরাই বারবার খবর দেখাচ্ছিলাম, তোমাদের দেওয়া নানা খবর এবং তথ্যের ভিত্তিতে TV9 বাংলা বারবার তাদের দর্শকদের দেখাচ্ছিল এতদিন ধরে, আজও দেখাচ্ছে, যে তৃণমূল এবং তৃণমূলের সরকারের যুক্তিটা কি ছিল। যে রাজ্য দেশের নির্বাচন কমিশনের এই মুহূর্তে রাজ্যের আওতাভুক্ত কোনো অফিসারকে, যতই তিনি ডেপুটেশনে থাকুন বা না থাকুন, তাকে সরানোর কোনো এখতিয়ার নেই, এই শাস্তি তারা দিতে পারেন না। তারপরে কিন্তু লিগ্যাল কনসালটেশন রাজ্য সরকার করেছে, তোমরাই খবর দিয়েছো যে বারবার তারা আইনজীবীদের সলা পরামর্শ করেছে, তাদের সঙ্গে কথা বলেছে। তাহলে এখন বাংলার মানুষ কি জানলেন? এখতিয়ার আছে কি নেই? আজকের এই সিদ্ধান্ত তো মানতে হলো, হাফ হলেও তো মানতে হলো। তার পাশাপাশি আরেকটা যুক্তি হলো যে কমিশনের ক্ষেত্রে আমরা বারবার বলে আসছি যে শুধুমাত্র ভোট করাটা কমিশনের কাজ নয়, নির্ভুলভাবে ভোট করার জন্য নির্ভুলভাবে ভোটার তালিকা করাটাও কমিশনের কাজ। এসআইআর তার মধ্যেই পড়ছে। সেক্ষেত্রে তখন কমিশন এবং মুখ্য সচিব বা এই ধরনের প্রশাসনিক কোনো শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে আর কিন্তু কমিশন এবং সেই অফিসারের মাঝে আর কেউ থাকতে পারেন না। বিভিন্ন রাজ্যে যে ধরনের রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছেন, আর সংবিধান যদি দেখা যায় তাহলে কিন্তু তার কোনো এখতিয়ার নেই। এক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসছে যে রাজ্য সরকার বলছে যে যদি 324-এর ধারা থাকতে পারে কমিশনের হাতে, তাহলে তারা পিপলস অ্যাক্ট যেটা রয়েছে সেটা নিয়ে তারা হাতিয়ার করতে পারেন, যেখানে এই ধরনের পদক্ষেপ ক্ষেত্রে যে আধিকারিকদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে তার ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। এখন বিষয়টা যদি আগামী সময়ে আদালতেও যায়, তাহলে কিন্তু এই প্রশ্নের মুখে পড়তে হবে যে কমিশন যখন একটা নির্দিষ্টভাবে তথ্যের উপরে ভিত্তি করে একটা নির্দেশ দিয়েছে, তাহলে সেটা মানা হয়নি কেন এবং কিসের এখতিয়ারভুক্ত হয়ে তারা আদালতে আসছে। ফলে কার্যত কিছুটা হলেও এখনো পর্যন্ত ব্যাকফুটে রয়েছে রাজ্য।
এখন দেখা যে আগামী সময়ে সরাসরি মুখ্য সচিবের উপরে অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা কমিশন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। সব খুইয়ে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন অনেক দিন হলো। এবার আবার পরীক্ষা, তাদেরও পরীক্ষা দিতে হবে, কিন্তু প্রশ্ন, এখানেও প্রশ্ন আছে। সেই প্রশ্নটাই তুলেছে শীর্ষ আদালত। এসএসসি মামলায় ফের রাজ্যকে তিরস্কার সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় রাজ্য সরকার ফের তিরস্কৃত হলো সুপ্রিম কোর্টে। আপনারা এখনো অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এটা লজ্জাজনক, ট্রুলি শকিং, সত্যি স্তম্ভিত হয়ে যাওয়ার মতো মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। কারা পরীক্ষা দিতে পারবেন তার জন্য স্নাতক স্তরে 50% মানে 50% নাম্বারের যোগ্যতা মান স্থির করা হয়েছে। অথচ 2016 সালে যোগ্যতা মান ছিল স্নাতক স্তরে 45% মানে 45% নাম্বার স্নাতক স্তরে। ফলে 45% নাম্বার পাওয়া চাকুরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। এর আগে 2016 সালে সিলেকশন প্রসেসে 45% নাম্বার পেলেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে, এখন সেটিকে বাড়িয়ে 50% করা হয়েছে। এটা হওয়া উচিত নয়, এইভাবে শর্ত পরিবর্তন করা যায় না। যারা শিক্ষকতা করছে তারা বসতে পারবে না পরীক্ষায়, এটা হতে পারে? আদালত অবাক হয়েছে। আদালত বলেছেন যারা শিক্ষকতা ইভেন করছেন 31 তারিখ পর্যন্ত, যাদের অদাকি বলছেন, তারা কেন পরীক্ষায় বসতে পারবেন না? সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের মন্তব্য, আগেই বলেছি অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া চলবে না। রাজ্যকে ফের বললেন বিচারপতি সঞ্জয় কুমার। যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্বস্তির ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন, সেই যে গান শুনেছিলাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আনজানা। এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক বিষয়, আইনি বিষয়। সুপ্রিম কোর্ট দেখছেন, এসএসসি বা কনসার্ন বিভাগ দেখছে, এখানে এখনই কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তো সেই সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি কোনোভাবেই টেন্টেডদের লিস্ট জারি করছে না। যখন সুপ্রিম কোর্টের কাছে লিস্ট রয়েছে যে কারা টেন্টেড, যেই লিস্ট সিলবন্ধ খামে সিবিআই জমা দিয়েছে, তার ভিত্তিতেই বাকিটাকে আনটেন্টেড ঘোষণা করে দিলেই আজকে এই জটিলতার সৃষ্টি হতো না। কেন বলছি? কারণ ঠিক এই একই সময় আমরা দেখেছি এই একই দুর্নীতির অভিযোগ উঠেছিল সর্বভারতীয় নিট পরীক্ষার ক্ষেত্রে। নিট পরীক্ষা তো পুরো বাতিল হলো না, এবং তার ফলে আবার সুপ্রিম কোর্টের কাছে ভৎসনা। আমরা বলি না কয়লা শত ধুলে পরে কয়লা কখনো সাদা হওয়া সম্ভব না। তো চোর তৃণমূল কংগ্রেস কোনো সাদা হতে পারে না, ভালো হতে পারে না। চোরে না শোনে ধর্মের কাহিনী। কাল কিন্তু বাংলায় একটা বিগ ইভেন্ট ডে, যাকে বলে মেগা ডে, বিগ ডে, অন্তত রাজনীতিতে তো বটেই। কারণ কাল আবার প্রধানমন্ত্রী আসছেন, এক নয় একাধিক মেট্রো রুট খুলতে আসছেন তিনি। তার হাতেই তিনটে মেট্রো রুট নতুন করে শহরে খুলবে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি তার রাজনৈতিক সভা আছে। কি নেই বলুন তো, ঘটনার ঘনঘটা যাকে বলে। এবং দিনটা কতটা ঘটনাবহুল অন্তত পলিটিক্যালি হতে চলেছে। মেট্রো নিয়ে তো কিছু তরজা হতেও পারে, নাও হতে পারে, কারণ মুখ্যমন্ত্রী আমন্ত্রিত, তিনি যাবেন না, এই ধরনেরই খবর। ফলে সেখানে কিছু তরজা থাকবেই, এই মেট্রোর কৃতিত্ব কার, যেগুলো আবহমান কাল ধরে চলে আসছে। কিন্তু তার থেকেও বেশি তরজা হতে পারে রাজনীতির ক্ষেত্রে। তৃণমূল সরকারটা কেমন, তৃণমূল কেমন,
আজকেই তার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী, তার প্রমাণ দিয়েছেন একদিন আগে থেকেই। এটাকে আমরা বলছি প্রধানমন্ত্রী কি দমদমে পা রাখার আগে দাওয়াই দিতে চাইলেন? বিতর্কের দরজা হাট করে খুলে দিয়েছেন তিনি। একদিকে 3টে মেট্রো রুটের উদ্বোধন, অন্যদিকে রাজনৈতিক বার্তা, দুয়ের মিশেলে কেমন হয় জানেন তো? ঠিক যেমনটা আজকে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। কি বলেছেন? লিখেছেন কলকাতায় কালকে সভার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। দিন দিন তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। এগুলো কিন্তু প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন। উন্নয়নের জন্যই বঙ্গবাসী বিজেপির দিকে ঝুঁকছে। মানেটা স্পষ্ট, রাজ্যে পা রাখার আগেই যুদ্ধের সুরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বেঁধে দিয়েছেন। 26-এ ভোটের দুয়ারে দাঁড়িয়ে কোন অস্ত্রে তৃণমূলকে ঘায়েল করতে হবে সেই বার্তা তিনি বারবারই দিচ্ছেন। এর আগেও দুবার এসেছেন এই হালে। উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিতেই হবে, ফলে একটা পজিটিভ প্রচার, এইটা কিন্তু তিনি তার দলকেও বলছেন। পজিটিভ প্রচার, শুধুই তৃণমূলের নেতিবাচক আলোচনা করলে হবে না, বিজেপি কি করেছে আর বিজেপি কি করবে যদি ক্ষমতায় আসে সেটা বেশি করে মানুষকে বলতে হবে। কে বলে পজিটিভ প্রচার। দেখুন, মেট্রোর এতগুলো পথ খুলে দিয়ে কেন্দ্রের উন্নয়নযোগ্য তুলে ধরা, এগুলো হচ্ছে উদ্দেশ্য 1, 2, 3, 4 করে বলি। পাশাপাশি রাজ্যকে উন্নয়ন অস্ত্রে কোপ মারার কৌশল নিয়েছে পদ্ম শিবির। তাই মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে, কিংবা পশ্চিমবঙ্গ এখন অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে, এই লাইনগুলি তিনি শুরুতেই সামনে নিয়ে এলেন, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। তৃণমূলকেও তাই জবাব দিতে আসরে নামতে হয়েছে একেবারে তড়িঘড়ি। তিনি আসার আগেই যে মেট্রো নিয়ে এখন হইচই হচ্ছে, এত হই হই ব্যাপার, তাকেই তারা অস্ত্র করছে। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। তো ফলে ওই এলাকার মানুষও জানেন, বাংলার মানুষও জানেন। 50%-এর বেশি এস্টিমেট কমিয়ে দিয়েছে বরাদ্দ। তার মানে এই প্রকল্পগুলো নরেন্দ্র মোদীর কাছে আসলে প্রায়োরিটি নয়। যেহেতু ভোট এসছে, কিছু একটা দেখাতে হবে, তাই মমতা ব্যানার্জি চালু করে যাওয়া 2-1টা প্রকল্প সেই সময় ঠেলে খুঁড়িয়ে গুতিয়ে হলো, যেহেতু 11-12 বছর হয়ে গিয়েছে, কাজটা কিছুটা এগিয়েছে, তাই সেটার উদ্বোধন করে মাইলেজ কুড়ানো ভোটের আগে। ভোটের সময় নির্বাচন আসলে যারা বঙ্গমুখী হন তাদেরকে বাংলার মানুষ ওই পরিযায়ী পাখির জায়গাতেই রাখবে। একটু খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে ঘন ঘন বাংলায় আসছেন এবং এলেন, কালকেও আসছেন। মাস 3-এর মধ্যে এই নিয়ে 3 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর হয়ে গেল। তার কাছে বাংলার গুরুত্ব কতটা সেটা বোঝাতে তিনি এখন ঝাঁপিয়ে পড়েছেন, বঙ্গ বিজেপিও ঝাঁপিয়ে পড়েছে। সেই সঙ্গে তৃণমূল যে মেট্রো ইস্যুতে বিজেপিকে বিধতে ব্যস্ত, সেটাই উল্টে তাদের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটাও হতে পারতো যে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত, গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। কালকের দিনটা যে তৃণমূল বিজেপি সম্মুখ সমর এবং বাকযুদ্ধ হবে, এটা তো কোয়াইট এক্সপেক্টেড। আজ থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মাঝে খোঁচাখুচির বন্যা বইয়ে দিয়েছে কংগ্রেসও, তেরে ফুরে কংগ্রেসও ময়দানে। শুনুন তারা কি বলছে। মোদী আসবে তো কি করা যাবে? সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, পশ্চিমবঙ্গের দোষ কে? আসবে আবার মিথ্যা প্রতিশ্রুতি বুলি আওড়াবে, মানুষ শুনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের আগে এই হলো অবস্থা। তিনি কি বলতে পারেন সে বিষয়ে সফরের একদিন আগে প্রধানমন্ত্রী নিজেই কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন। বাকি কাজটা দলের নেতারা এখন করতে ব্যস্ত। সমর্থক শুভানুধ্যায়ী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। রাজ্যের বিরোধী দলনেতা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবেন আর তৃণমূল মুখ বুজে বসে থাকবে, এই জিনিস তো চলতে পারে না। ফলে বাকযুদ্ধ হওয়ার ছিল। তবে আসল কথা হলো, এটা হলো কলির সন্ধে, আসল গল্প অপেক্ষা করছে আগামীকাল।
এবারে তৃণমূলের তো সরকার হবে না, অধিকাংশই জিতবে না। মানুষ মজা করে বলতো যে মিনি বাসে উঠলে কন্ডাক্টর বলতো পেছন দিকে এগিয়ে যান। তো বিজেপি তো এর রাজ্যে পেছন দিকে এগোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওনাদের উন্নয়নের জন্য মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। তো বিজেপির দিকে কেমন ঝুঁকছে গত লোকসভা নির্বাচন বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। আসলে বিজেপি নিজেই তো খাদের দিকে ঝুঁকে রয়েছে। এরপরে 2026 বিধানসভা নির্বাচনে পুরোপুরি খাদে গিয়ে ভূপতিত হবে। এই তো হলো অবস্থা। মেট্রো উদ্বোধনের আগে, মানে নতুন 3টে রুট উদ্বোধনের আগে যুদ্ধ বেঁধে গেছে শাসক এবং বিজেপির মধ্যে। এই আবহে কাল বিশাল কর্মযজ্ঞ। দেখুন, আপনাদের আমার মনে পড়ছে কাল বা পরশু আমরা একটা গোটা এপিসোড এই মেট্রো নিয়ে করেছিলাম আপনাদের সুবিধার্থে, যে জেনে নিন যারা প্রত্যেক দিন কলকাতা আসেন এবং আশপাশের শহর বা আশপাশের জেলা থেকে আসেন, কোথায় সুবিধা অসুবিধা, আপনাদের কর্মক্ষেত্রে কোথায় সুবিধা হবে এই রুটগুলো অ্যাভেল করলে। আজকেও আরেকবার বলে দিই, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশন, এবং আরেকদিকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ মানে বিমানবন্দর, এই স্টেশনের মাঝে মেট্রো ছুটবে। নতুন 3টে রুট চালু হচ্ছে এবং উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে। একযোগে 3খানা নতুন মেট্রো পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উত্তর কলকাতার যশোর রোড মেট্রো স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের পালা। এমনকি নরেন্দ্র মোদী নিজেও মেট্রো সফর করতে পারেন বলে খবর, মাঝে মাঝেই কাগজে ছবি বেরোয়। অন্যান্য রাজ্যে তিনি করেছেন এমন। মেট্রোয় চেপে প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে বিমানবন্দরের পথে যেতে পারেন। পরে বিজেপির রাজনৈতিক মঞ্চে ওঠার পালা তার। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি একটা বড় খবর, কাল উদ্বোধনের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা। এমনটা সচরাচর হয় না। উদ্বোধনের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে পরিষেবা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10টা 19 পর্যন্ত এই রুটে মেট্রো চলবে। সব থেকে বেশি সময় এই মেট্রো পরিষেবাই থাকছে। উদ্বোধনের পর কাল সন্ধ্যা 6:30 থেকে এই রুট পাবলিকের জন্য চালু হয়ে যাচ্ছে। বাকি 2টি রুট আগামী সোমবার থেকে শুরু হবে। তবে শনিবার এবং রবিবার বেলেঘাটা থেকে কবি সুভাষ এবং কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আপাতত এই 2টি রুটে শনি রবিবার করে বেশ কিছু কাজ চলবে, তাই এই সিদ্ধান্ত। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল 6টা থেকে রাত 8টা 28 পর্যন্ত, এবং নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো পরিষেবার সময়সূচি সকাল 7টা 58 থেকে রাত 8টা 10 পর্যন্ত। ফলে বুঝতেই পারছেন শহরে মেট্রো পথে এক নতুন যুগের সূচনা হয়ে যাচ্ছে এবার। তবে শুরুর আগেই কিন্তু কোথাও একটু ভোগাচ্ছে। মেট্রোর কথা বলছি না, প্রধানমন্ত্রী আসছেন, সভা করবেন, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, কিন্তু যেখানে করবেন সেই জায়গাটার অবস্থা কি? দমদমে এদিন প্রধানমন্ত্রী সভাস্থল দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা, যেটা নিয়ম, তারা দেখতে যান। জায়গাটার অবস্থা দেখুন কি হয়ে আছে। ওয়েদার কন্ডিশনের কথা বলছি, এমনিতেই বৃষ্টিতে হাল বেহাল, চারদিক ভাসছে। এই মাঠের অবস্থাও এখন কিন্তু পাতে দেওয়ার মতো নয়। জল কাদায় ভরে রয়েছে সভাস্থল, তার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এখন পাটাতনের প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। মঞ্চ সংলগ্ন এলাকায় পিচের রাস্তা তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে ঢুকবেন সেখানে ফেলা হয়েছে সাদা বালি, পেভার ব্লক। তাও তো অনেকটা শুকানো হয়েছে, জল দিয়ে এটা অনেকটা বার করা হয়েছে। আরো বৃষ্টি হলে তো সমস্যা হয়ে যাবে। আর নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা আমাদের থেকে বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ব্যবস্থা করবেনই। এর আগে বেশ যা ছিল মাঠে, তার মানে কোনো লোক ঢুকতে পারতো না, এলো ব্যাপার। কাজ চলছে তো? হ্যাঁ, না কাজ এখনো চলছে, টুকটাক কাজ চলছে। প্রধানমন্ত্রী সভাটা ঠিক যে জায়গায় হবে সেই জায়গাটার এমন বেহাল দশার জন্য দমদম পুরসভাকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তবে শাসক দল সেসব গায়ে মাখতে নারাজ। দুপক্ষের তরজার মধ্যেই এখন প্রধানমন্ত্রীর রাজ্যে পা রাখার অপেক্ষা। দমদমে সেন্ট্রাল জেলের এই মাঠেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য হাজির স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা, এসপিজি রয়েছে, রেলের আধিকারিকেরা রয়েছেন, মেট্রো অফিসের আধিকারিকরা রয়েছেন। এটাই হবে মঞ্চস্থল, মূল মঞ্চ।
মূল মঞ্চের জায়গাতে পেভার ব্লক বসিয়ে মাঠের পরিস্থিতি ঠিক করা হয়েছে। পিচের রাস্তা তৈরি করা হচ্ছে, যেদিকে প্রধানমন্ত্রী আসবেন সেখানে পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেখানে কর্মী সমর্থকরা আসবেন, সাধারণ মানুষ আসবেন, সেখানে কাদার ওপরে যে মাঠ, কর্দমাক্ত মাঠ ছিল, তার ওপরে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে যদি বৃষ্টি হয়ও তাতে যারা আসবেন, জনসভায় যারা আসবেন, তাদের যাতে বিন্দুমাত্র অসুবিধে না হয়। কর্মীরা কালকে আসবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা শুনবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষও অপেক্ষা করে আছে বার্তা শোনার জন্য। আমাদের সেইভাবে সব কিছু আমাদের এখানে সব সেরকম ব্যবস্থা করা আছে। গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন, যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেয়া, ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। জানেন, আজকে অফিস আসার পথে দেখছিলাম অটোয়ে করে বিজেপির যারা কর্মী তারা প্রধানমন্ত্রীর সভায় যত বেশি করে লোক নিয়ে আসা যায় তার জন্য প্রচার করছিলেন যে প্রধানমন্ত্রী দমদমে আসছেন। ওই পুরো উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি চত্বরে ব্যাপক প্রচার করছে লোকাল বিজেপি এবং অবশ্যই রাজ্য বিজেপি। আপনাদের জানিয়ে রাখি আরও একটা বড় আপডেট প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে কেন্দ্র করে। কাল দুপুর 2টোয় 3 মেট্রো রুটের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে স্থির ছিল যে বিকেল 4টেয় তিনি রাজ্যে আসছেন, কিন্তু এগিয়ে এসেছে সেই সময়। মেট্রো উদ্বোধনের পর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো কর্মসূচি রয়েছে। এগুলো কিন্তু নিউ আপডেট, এগুলো কিন্তু আপডেট, নতুন তথ্য এলো আপনাদের জানাচ্ছি। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত জমি দখলের অভিযোগ আসানসোল পুর নিগমের বিরুদ্ধে। কুলটি থানার কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় সেই জমিতে অতিথি নিবাস তৈরির অভিযোগ। মালিককে জমি ফেরানোর নির্দেশ আদালতের, এখনো জমি ফিরে পাননি বলে অভিযোগ মালিকের। ব্যক্তিগত নয়, সরকারি খাস জমিতেই অতিথি নিবাস পাল্টা দাবি পুর নিগমের আইনজীবীর। 2 তৃণমূল কর্মী খুনের মামলায় 12 কংগ্রেস ও সিপিএম কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। 2023 সালে বীরভূমের মারগ্রামে তৃণমূল কর্মী নিউটন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে 20 জন কংগ্রেস ও সিপিএম কর্মীর বিরুদ্ধে। 8 জনকে ফেরার দেখিয়ে 12 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার দোষীদের সাজা শুনিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। দিনহাটা আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা গো ব্যাক স্লোগান। নিশীথের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 2018 সালে গীতলদহে আবু মিয়া খুনের মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা নিশীথ প্রামাণিকের। এবিভিপি জেলা শাসকের দপ্তর ঘেরা অভিযানে ধুন্ধুমার। বাঁকুড়ায় পুলিশ ও এবিভিপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। পরিস্থিতি মোকাবিলায় লাঠিচার্জের অভিযোগ। রাজ্যের সব কলেজে ছাত্র ভর্তি ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ এবিভিপির। আটক 8 জন বিক্ষোভকারী। বেআইনি বালি লুটের কারবারে এবার নাম জুড়ল ঝাড়গ্রাম জেলারও। লালগড়ে বালি মাফিয়াদের দাদাগিরির অভিযোগ। রাতভর উত্তেজনা ঝাড়গ্রামের লালগড়ে। গাছের গুড়ি ফেলে পথ অবরোধ গ্রামবাসীদের। বালির গাড়ি আটকে গেলে গুন্ডা পাঠানোর অভিযোগ খাদান মালিকের বিরুদ্ধে। দুষ্কৃতীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ হামলার অভিযোগ। বাসন্তীতে 4র্থ শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। বাসন্তীর মোকামবেরিয়া প্রাথমিক স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষক রতনচন্দ্র বর্মনের মারে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অভিযোগ অভিভাবকদের। আটক অভিযুক্ত শিক্ষক। আলিপুরদুয়ারে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত সংখ্যা। ভাইরাল ফিভারের পাশাপাশি ভয় ধরাচ্ছে ম্যালেরিয়াও। জেলায় ম্যালেরিয়া আক্রান্ত 69 জন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি 2 জন। জেলাবাসীকে মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের।